ডক্টর ইউনূস তিনি হ্যাঁ না ভোটের অপেক্ষায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনায়। খবর কিন্তু একেবারে পাক্কা খবর, এর মধ্যে কোনো 99.99% হচ্ছে পাক্কা খবর। এই ভোটে যদি হয় এই ভোটে যদি নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, তাহলে পরে তার ক্ষেত্রে কি কি প্রভাব আসতে পারে সেই নিয়ে তিনি এখন চিন্তায় চুল ছিঁড়ছেন। যমুনায় শুয়ে, বিছানায় শুয়ে, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাওয়া বারণ, সারা বিনিদ্র রজনী তার যায়, একদম ঘরের কথা বলছি আপনাদের। এখন সংবিধান আপনাদের আমি যা শুনেছি, আমি তো আপনাদের সংবিধান পড়িনি, সংবিধানের যে সমস্ত ধারা ফারা আছে তাতে সম্ভবত 7 এবং 8 নম্বর ধারায় বলা আছে, আর যাই হোক সব প্রতিবাদ করা যাবে, সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করা যাবে, কিন্তু সংবিধানের ওপরে কোনো আঘাত আনা যাবে না। মোহাম্মদ ইউনূস কি করেছেন, সেই সংবিধানকে নিয়ে পাঠ করে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে। শপথ দিয়ে সেই সংবিধানকেই তিনি পাল্টে দেওয়ার জন্য আলী রিয়াজকে কাজে লাগিয়েছিলেন। আলী রিয়াজও কাজে লেগে গেছিলেন। সে কিন্তু সেই সংবিধান মানে সংবিধান সংশোধন সেটা হ্যাঁ না ভোটের ওপরেতে নির্ভর করছে। এই যে সরকারি খরচে সমস্ত আমলাদের, সব কর্মচারীদের নামিয়ে দেওয়া হয়েছে প্রচারের কাজে, এবং শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে সরকারি অর্থ ভাণ্ডার থেকে। মানে জনগণের টাকা জনগণের পিঠের চামড়া তোলার জন্য তিনি ব্যবহার করছেন। এখন এইগুলো করে এখন যদি হ্যাঁর পক্ষে ভোট না পড়ে, যার জন্য উনি এত প্রচার চালাচ্ছেন, তাহলে তার কি কি হতে পারে তিনি এখন সেই চিন্তা করছেন। মানে কত রকমের শাস্তি তার হতে পারে। কিন্তু আমি যতটুকু শুনেছি, যা জেনেছি আপনাদের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেঁটে, তাতে দেখা গেছে 7 এবং 8 নম্বর ধারায় যে বলা হয়েছে, সংবিধানের ওপরে যদি কোনো রকম হাত পড়ে তাহলে তার এক এবং একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আর কি কি হতে পারে সেটাও এখন তার আগে তিনি পেঁদানি খেতে পারেন কিনা, তাকে সমস্ত লুঙ্গি ফুঙ্গি ধরে তাকে দৌড় করানো যায় কিনা, সেই সমস্ত ব্যাপারগুলো তাকে কিন্তু ভাবাচ্ছে। কিন্তু দেশ থেকে তো আর সরে যাওয়া যায়, এখন তো চলে যাওয়া যাবে না, কারণ দেশের মধ্যে তিনি আটকা পড়ে গেছেন। ভারত তাকে তো ছাড়বে না, অন্য কোনো দেশ তাকে আশ্রয়ও দিচ্ছে না। তিনি সংবিধান বিরোধী যত রকমের কাজ আছে সব কাজ তিনি সেরে ফেলেছেন। যেমন যারা নিরীহ মানুষ তাদেরকে সব জেলবন্দি করেছেন। তাদের কাছে সন্ত্রাসবাদী কে? তার কাছে সন্ত্রাসবাদী হচ্ছে চিন্ময় প্রভুর মতো সন্ন্যাসী। নিরপরাধ আওয়ামী লীগ যারা রয়েছেন তারা হলো গিয়ে সন্ত্রাসী। তারপরেতে আপনার এই যত সাংবাদিক, লেখক, যত বুদ্ধিজীবী, শিল্পী যত আছে তারা হলো গিয়ে সন্ত্রাসবাদী। আর উনি হাজার খানেক যে জেল থেকে ছেড়ে দিলেন সন্ত্রাসবাদীদের, তারা হচ্ছে নিরপরাধ মানুষ। সুতরাং সংবিধানের মধ্যে থেকে তিনি সংবিধান বিরোধী যা যা কাজকর্ম করার সব কটাকেই তিনি সেরে ফেলেছেন। এখন এই যে করেছেন সেটা এখন তো তার দায় তো তাকে নিতে হবে। এই যে এন্টায়ার যতই উপদেষ্টা রয়েছে, সব কটা উপদেষ্টার ঘাড়ে কিন্তু এই সংবিধান বিরোধীর, সংবিধান ভাঙার দায় তাদের ঘাড়ে পড়বে।
এবং লাইন দিয়ে দেখবেন, আমি যেটা বলেছিলাম বহু আগে, ওই যে আইসিটি গঠন হয়েছে, ওখানে দড়ি টেনে আসিফ নজরুল দেখে এসছে সব ঠিক আছে কিনা, শেখ হাসিনার ওখানে ফাঁসিটা ঠিক মানে হবে কিনা, দড়ি শক্তপোক্ত আছে কিনা, ওই দড়িতে আপনাদের ঝুলতে হবে। আমি বহু পূর্বে বলেছি, হয়তো আপনাদের স্মরণে নেই, আপনারা হয়তো ভাবেন যে আমি সমস্ত ভুলভাল বকি, কিন্তু আমি বহু আগে আন্দাজ করেছিলাম যে এই জিনিসটা হবে, যেটা আজকে হতে চলেছে। আমি আশা করি না যে ভোট হবে, আমি আশা করি না। যদি কোনো কারণে হয়ে যায় এবং নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, দেশের মানুষ এমনি ক্ষেপে আছে, যতই তাদের চাপাচাপি করুক না কেন, কিন্তু তারা যখন ওই ন্যায়ের পক্ষে যখন ভোট দেওয়ার জন্য যখন চাপাচাপি করা হবে, তখন কিন্তু তারা বিদ্রোহ করবে। সেই বিদ্রোহের আশঙ্কাও কিন্তু একটা উনি করছেন, যে মানুষ এমনি এমনি আমাকে করবে না, মানে হ্যাঁ ভোট দেবে না, আমাকে জোর করে ভোট নিতে হবে। আর জোর করে ভোট নিতে গেলে কি কি অবস্থার মুখোমুখি হতে হবে, সেটাও কিন্তু ওনাকে ভাবাচ্ছে। সব মিলিয়ে এই ডাস্টবিন শফিক টপিক এখন দেখবেন সব মুষড়ে গেছে, কারোর মুখ থেকে কোনো কোনো কথা বেরোচ্ছে না। এই যে লম্বা চওড়া বাদ দিত যারা আমাদের সমস্ত ওই কচিকচা সংসদরা যারা রয়েছে, তারা একদম মুখে একদম কুরু পেটে দিয়ে সব ফেভিকল পুড়ে দিয়েছে মুখের মধ্যে। কারোরা জীবও সরছে না, ঠোঁটও নড়ছে না। তারা একসময় হুঙ্কার মারত যে আমাদের কথাই হচ্ছে শেষ কথা এবং আমরা যা বলবো সেটাই হচ্ছে আইন। সার্জিস বলেছিলেন, আপনাদের মনে আছে। তবে হাসনাত ছেলেটা কিন্তু বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি সবার আগে আসে পরে, এরকম একটা কিছু ও বলেছিল। ওই ছেলেটা একটুখানি বুদ্ধিশুদ্ধি আছে, ও একটুখানি দূরদর্শী আছে, ও বুঝতে পারে। আর বাকিগুলোর তো কোনো জ্ঞান গম্ভীর নেই, একেবারে আকার মূর্খ। আপনাদের ওখানে গতকালকে আমি একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওতে দাঁত উঁচু ছেলে, সে নাকি বলছে ইউরেনিয়াম ছুঁড়ে ছুঁড়ে মেরে আমরা ইউরেনিয়াম পেয়েছি আর একদম ভারতকে শেষ করে দেবো। এই গাধাগুলো একটু পড়াশুনো করে না, তাই এই যে এর সঙ্গী সাথী যারা আছে, তিনি যখন বলছেন যে ইউরেনিয়াম ইউরেনিয়াম, সঙ্গী সাথী সব বলছে ইউরেনিয়াম ইউরেনিয়াম, শালা ইউরেনিয়ামটা কি সেটাই জানে না। এরা এতটুকু লেখাপড়া করেনি, ইউরেনিয়াম 100 কেজি যদি এনরিচ করা যায় তাহলে মাত্র 10 গ্রাম ইউরেনিয়াম বেরোবে। ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার একটা বিষ যাকে বলে। এবার শুধু ইউরেনিয়াম নিয়ে তো হবে না ভাই, ওই যে লম্বা যে আপনার মিসাইলটা দেখেন, তার মধ্যে কি কি থাকে, ফুয়েল, নিচে ফুয়েল থাকে, তার নিচে চার্জার থাকে, এইবার ওপরে আছে আপনার নিউট্রন এবং প্রোটন, আর মধ্যিখানে থাকে আপনার ডিফিউজার, আর মাথায় থাকে ওভারহেড যেটাকে বলে, মাথায় থাকে হচ্ছে ওই নিউক্লিয়ার, যেটাকে আপনারা বলছেন যে নিউক্লিয়ার আমরা পেয়েছি, ইউরেনিয়াম পেয়েছি। এই গাধারা জানে না এই যে বাকি অংশটুকু। তারপর আবার প্রজেক্টর আছে যেটা দিয়ে আপনি ছুড়বেন, তারও ব্যবস্থা নেই। এই যে ইউরেনিয়াম এনরিচ করতে গেলে কত সময় লাগে, কত স্পিডে তাকে ঘোরাতে হয়, একটা নির্দিষ্ট স্পিডে তাকে ঘোরাতে হয়, এবং ঘোরানোটা হচ্ছে সেই মাসাদিকাল ধরে চলতে 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 তারপরে নির্দিষ্ট সময় একটা ওই 10%, মানে 10% একটা এ বেরোয়, বেরোয়, নিউক্লিয়ার বেরোয়। তার মানে আপনারা যদি মনে করেন যে ওই ঢেলা নিয়ে, মাটির ঢেলা নিয়ে ভারতের দিকে ছুটবেন, তাহলে কিছুই হবে না। আপনারা হচ্ছেন চরম একটি গাধা। এবং আমি বরাবর যেটা বলি যে এরা ফেসবুক আর ইউটিউবের বাইরে সারা বিশ্বের কিচ্ছু জানে না, সব কটা হচ্ছে মাদ্রাসা পড়ুয়া। আর এই মাদ্রাসা পড়ুয়াদের
আসল মূল শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কে? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জন্যই আজকে দেশের এই অবস্থা। তো যাই হোক, আমি এখন সমালোচনা করতে বসিনি। সমালোচনা করলে এখন তো অনেক মানে সময়, সেই সমালোচনার সময় নেই। এখন হচ্ছে দেশ গড়ার সময়। এখন এই দেশ গড়তে গেলে এখন দরকার সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ইউনূসকে বিদায় করা যায়। মূল প্রসঙ্গে ফিরে আসি, ডক্টর ইউনূস এখন কি ভাবছেন। ডক্টর ইউনূস এখন প্রতিটা দিন, তার খাওয়া দাওয়া তো লিমিটেড, তিনি বেশি খেতে টেতে পারেন না। ওই যতটুকু খেতে পারেন তাও আজকাল উনি খাওয়া ছেড়ে দিয়েছেন। উনি চা, জল, বিস্কিট এর ওপরেই উনি বেঁচে রয়েছেন। খাওয়ার স্পৃহা তার নেই। যার মাথায় ফাঁসির দড়ি ঝোলে সে কি করে খাবে বলুন? তার খাওয়া গলা দিয়ে নাববে? তার খাওয়া গলা দিয়ে নাববে না। তার উপরে সে পালাবার তার কোনো সুযোগ নেই। তিনি এদিক ওদিক করে যদি জাপান টাপানের নাম টাম করে যদি উনি পালিয়ে যান সেটা আলাদা কথা, গিয়ে ওখান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সেটা আলাদা কথা। কিন্তু নর্মালি উনি ভোট করে, ওই হ্যাঁয়ের পক্ষে ভোট করে উনি যদি মনে করেন উনি ক্ষমতায় টিকে থাকবেন, ওটা ভুল হচ্ছে। যতই শক্তি আপনি কাজে লাগান, দেশের মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, তখন হাজার জোর করেও পাকি বাহিনী পেরেছিল। ৭১-এর যে যুদ্ধ হয়েছিল, রক্তে ভেসে গেছিল, কিন্তু আপনার তো কোনো অবদান নেই। আপনি তো স্বীকারই করেন না, আপনার দলও স্বীকার করে না। মাটি ভিজে গিয়েছিল রক্তে, কিন্তু তারা পিছু পা হয়নি। এবারও তাই হবে। যখনই আপনারা জোর করতে যাবেন, তখনই দেখবেন বিদ্রোহের বুকে পড়বেন, আর সেই বিদ্রোহের আগুন কিন্তু সারা দেশ জুড়ে চলে যাবে। আর আমার আবেদন প্রত্যেকটা বাংলাদেশিদের কাছে, আপনারা কেউ যতই চাপ দিই, হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না। আদৌ যদি ভোটটা হয়, হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না, সব না এর পক্ষে ভোট দিন। আর না এর পক্ষে ভোট দিলে একেবারে ইউনূসের গলায় ফাঁসির দড়িটা ভালো করে হেঁটে বসবে। জামায়াতে ইসলামী সংগঠন সম্পর্কে অনেক রকমের মিথ চালু আছে। অনেকেই বলেন যে তারা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ডিসিপ্লিন, তাদের নেতা কর্মীদের দায়িত্ব সংগঠন নেয়, ভেতরে তাদের গণতান্ত্রিক চর্চা রয়েছে এবং তাদের নেতৃত্ব গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়, সেখানে উত্তরাধিকার সূত্রে নেতৃত্ব আসে না। এরকম অনেক ভালো ভালো কথা আমরা শুনে থাকি, কিন্তু আসলেই কি তাই? জামাতে ইসলামের বর্তমান অবস্থা কি? জামাতে ইসলামের ভেতরে কি ঘুণ ধরেছে? এখন বাতাসে কান পাতলেই শোনা যায় যে কেন্দ্রীয় পরিষদের মধ্যে নানা ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। জামাতে ইসলামের মগবাজার অফিসে, পার্টির কেন্দ্রীয় অফিসে, হেড অফিসে যদি আপনি খোঁজ নেন, সেখানে সম্প্রতি যে কেন্দ্রীয় পরিষদের মিটিংগুলো হচ্ছে, সেই মিটিংগুলো শুরু হয় ঠিকঠাক, কিন্তু প্রায় অধিকাংশ দিনই মিটিংগুলো শেষ হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে। কেন এই অবস্থা? কেন জামাত ইসলামের মধ্যে এই বিভক্তি? কারা করছে? কি নিয়ে এই বিরোধ? এত ওয়েল অর্গানাইজড একটা সংগঠন, কেন এটা নিয়ে এই অবস্থা? এবং যে মুহূর্তে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এইভাবে বিভক্ত, ঠিক সেই মুহূর্তে অনেক নিরীহ নেতাকর্মীরা মনে করছে যে তারা ইলেকশনের আগে আর মগবাজারের পার্টি অফিসে যাবে না। অনেকেই আবার চেষ্টা করছেন যে নিজেদের মধ্যে এই বিরোধটা যেন নিজেদের ভেতরেই থাকে, এটা যেন পার্টি অফিসের চার দেয়ালের বাইরে না যায়। কিন্তু কোনোভাবেই এটা আর চাপিয়ে রাখা যাচ্ছে না। কেন্দ্রীয় পরিষদে অস্বস্তি বাড়ছেই। জামায়াতে ইসলামী এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত। একটি হলো পোপ গ্রুপ, আর একটা হলো জামাতের আমির ডক্টর শফিক গ্রুপ। পোপ গ্রুপ হলো তারা নিজেদের শুদ্ধ জামাতি মনে করেন। তারা মনে করেন যে তারা জামায়াতে ইসলামের যে প্রকৃত আদর্শ সেটাই তারা ধারণ করেন এবং তারা নীতিবান। এই নীতিবান গ্রুপটাই শফিকের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই নীতিবান গ্রুপে কারা কারা আছে? এই নীতিবান গ্রুপে আছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি, মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান, দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি,
এবং সদ্য যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত অথচ কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম এবং তাদের অনুসারীরা। পক্ষান্তরে ডক্টর শফিকের গ্রুপে রয়েছে বর্তমান জামাতে ইসলামের অধিকাংশ নেতৃবৃন্দ। এদের বিরোধটা একদম তাদের অভিযোগ হলো যে ডক্টর শফিক তিনি ক্ষমতায় যাওয়ার জন্য এমন অনেক কাজ করছেন যেটা দলীয় আদর্শের পরিপন্থী। তিনি প্রায় ক্ষমা চান, হ্যাঁ, তিনি পারলে ৭১-এর ভূমিকার জন্য প্রকাশ্যে ক্ষমা চান, যেটা এই নীতিবান মূল জামাতি অংশ বা যুদ্ধ অপরাধীদের সন্তানদের যে অংশটা, তারা এটা কিছুতেই মানতে পারছেন না। এই যে নির্বাচন, এই নির্বাচনে জামাতে ইসলামের নমিনেশন নিয়েও এই পোপ গ্রুপ কিন্তু খুবই ক্ষুব্ধ। আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি। গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার, যিনি একসময় বরখাস্ত হয়েছিলেন সেনাবাহিনীতে, তার একটা ভাষ্য শুনুন। আমির হামজার সাথে যে সম্পর্ক আছে, যে আমির হামজাকে যেহেতু নমিনেশন দিয়েছে তাতে বোঝা যায়। আমার বাবা যে জামাত করেছেন সেই জামাতে আমির হামজার নমিনেশন পাওয়ার মতো যোগ্য লোক নয়। আমির হামজা আমাকে নিয়ে আমার পারিবারিক বিষয় নিয়ে সমালোচনা করেছে কোনো একটা ওয়াজে। আমির হামজা? জি, দিনাজপুর জেলায়। ওখান থেকে আমাকে লোক জানিয়েছে ওয়াজ মাহফিলের মানুষকে দিনের কথা বলা। আমির হামজা হিন্দি সিনেমার সুন্দরী নিয়ে কথা বলেছেন। জামাত ইসলামে এই ধরনের লোক থাকার কথা নয়। এই যে আমির হামজার নমিনেশন নিয়ে একদম প্রকাশ্যে কথা বলছেন ব্রিগেডিয়ার আজমি। তো এরকম অনেক বিষয়, এবং এই যে বিভক্তি, এই বিভক্তির খবরটা কিন্তু মাঠ পর্যায়ে অনেক প্রার্থীর কাছে চলে গেছে, এবং যাদের কাছে এই খবরগুলো যাচ্ছে এটা তো তাদের জন্য খুবই হতাশাব্যঞ্জক। রিসেন্টলি আবার এই যে নির্বাচনী জোট থেকে যে চরমনায়ের ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, এটার জন্য পোপ গ্রুপ ডক্টর শফিকদের একগুঁয়েমিকে দাবি করছেন। শুধুমাত্র যে একগুঁয়েমি না, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ধীরগতি, ওলামায়ে কেরামদের প্রতি অবজ্ঞা, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করা, এসব নানা অভিযোগ আনছেন এই পোপ গ্রুপ ডক্টর শফিক গ্রুপদের বিরুদ্ধে। এবং তারা ঠিক করেছে যে ডক্টর শফিক যেভাবে জামাতে ইসলামকে নেতৃত্ব দিয়ে ভুল পথে চলে যাচ্ছেন, সেইখানে তারা আর এই সংগঠনের সাথে থাকবে না, এবং তারা নতুন করে বাংলাদেশ ইসলামী মুভমেন্ট নামে একটি সংগঠন করবে। এবং এই সংগঠন গড়বার লক্ষ্যে তাদের তৎপরতা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই যে জামাতে ইসলামের এই যে বিভক্তি, এটার ইম্প্যাক্ট ছাত্র শিবিরের উপরে কিভাবে পড়বে, শিবিরের নেতাকর্মীরা এটা কিভাবে নেবে, নাকি শিবিরের নেতাকর্মীর তোপের মুখে পড়বে, কারা পড়বে, এই পোপ গ্রুপ না ডক্টর শফিক গ্রুপ, এটা নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। পোপ গ্রুপ মনে করছেন যে ডক্টর শফিক গ্রুপ অনেকটা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছেন, এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত যেসব জামাত নেতা, যারা বাংলাদেশে জামাতের রাজনীতিকে স্টাবলিশ করেছেন, তাদের ব্যাপারে এই ডক্টর শফিক গ্রুপরা কিন্তু একটু দূরত্ব মেনটেন করছেন। এই যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে, তাদের পরিবারের সদস্যরাও খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না। তো এই যে, আর ডক্টর শফিক, তাকে মনে করা হচ্ছে যে সে পিওর জামাতি না, কারণ সে এসেছে জাসদের রাজনীতি করে। তিনি স্বাধীনতার পরে জাসদের রাজনীতি করতেন, এবং তার ডিভোশন, জামাতের আদর্শের প্রতি ডিভোশন নিয়ে এই পোপ গ্রুপের মনে সন্দেহ আছে, এবং তারা মনে করছে যে তিনি জামাতকে মূল রাজনীতি থেকে বিপথে নিয়ে যাচ্ছেন, ডিরেইল করছেন। তো এই অবস্থায় এখন নির্বাচনের আগে যখন ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছেন, ঠিক সেই সময় সবাই মিলে যখন কাজ করবার কথা, তখন এই বিভক্তির সংবাদ সারা দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়লে সেটি জামাতের জন্য কি ফল বয়ে আনবে, নির্বাচনী বিপর্যয়ে বয়ে আনবে কিনা, এখন সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। এখন
জামাত যে ভাঙবে এটা মোটামুটি নিশ্চিত। জামাতের ভেতরে যে ব্যাপক কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিবাদ চলছে, এটা এখন ওপেন সিক্রেট। এখন প্রশ্ন হলো যে জামাতের এই ভাঙ্গন কি আমরা নির্বাচনের আগে দেখব না নির্বাচনের পরে দেখব? নির্বাচনের আগে বা পরে সংগঠন ভাঙুক, এই যে ভেতরে ভেতরে গুণ পোকায় খেয়ে গেছে, এই বিভক্তি জামাতের ফলাফলকে, নির্বাচনী ফলাফলকে কিভাবে এফেক্ট করবে, সেটাও আমাদের দেখার বিষয় রয়েছে।